ছেলে কথাটা শুনে জেরিন অনেক বড় একটা শক খায় আর দ্রুত রহিমা চৌধুরীর পায়ে ধরে সালাম করে। সত্যটা বলতে যাবে তখনই, মা, এ হলো পুলিশ ক্যাডার জেরিন, আর আমি এর বাসায় কাজ করি, তাই চিনতে কি ভুল করতে পারি বলো? রাসেলের এই কথা বলার সময় চোখ থেকে পানি পড়ছিল, তবুও খুশি লাগছে। নিজের বউয়ের মুখে মায়ের সামনে কাজের লোক শব্দটা না শুনে নিজেই বলতে পেরেছে। জেরিন একটু কষ্ট পেল রাসেল এইভাবে কথা বলার জন্য, আর জেরিন বলে ওঠে, আচ্ছা আন্টি, আপনারা থাকেন, আমি এখন আসি কেমন, আমার আবার একটু কাজ আছে, বলেই সেখান থেকে চলে আসলাম। রাসেল এইভাবে মায়ের সামনে নিজেকে কাজের লোক বলতে পারলো? আর পারবে নাই বা কেন? আমি তো তার সাথে বউ হয়েও কাজের লোকের থেকেও খারাপ ব্যবহার করি, তাহলে আমার এখন কষ্ট হচ্ছে কেন? আর ওই মেয়েকে ওর সাথে দেখেই বা কেন আমার জেলাস ফিল হচ্ছিল? তাহলে আমি কি ওকে ভালোবেসে ফেলেছি? না, এটা কখনোই হবে না। এদিকে রাসেল কথাগুলো বলার সময় চোখের পানি ছিল, সেটা রাসেলের মা বুঝতে পারে যে রাসেল কিছু তো তার থেকে লুকিয়ে রাখছে। তাই রাসেলকে একটা ফাঁকা রুমে নিয়ে আসে রহিমা চৌধুরী। আচ্ছা রাসেল, আমাকে যদি মা মনে করে থাকিস তাহলে সত্য করে বল, ওই মেয়েটা সত্যি কি তোর মালিক? রাসেল অনেকটা সময় ভেবে আমতা আমতা করে বলে, মা, উনি আমার মালিক, ওনার বাসায় তো আমি কাজ করি। শোন, যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না কেন, মাছ কিন্তু ঠিকই বোঝা যায়। আর আমি তো একজন মা, তাহলে ছেলের মিথ্যে কিভাবে না বুঝতে পারবো বল? এখন সত্যি করে বল জেরিন, তোর কি হয়? কারণ যখন তুই কাজের লোক বলছিলি তখন তোর চোখে স্পষ্ট পানি দেখেছি আমি, যে পানি কোনো মালিকের জন্য নয় বরং কোনো আপন মানুষের জন্যই আসে। রাসেল আর সত্য না বলে থাকতে পারে না, সোজা ওর মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মা জানো, ওই জেরিন আমার বিবাহিত স্ত্রী, কিন্তু সেটাও কখনো মানে না, কারণ আমি একটা মূর্খ রাখাল ছেলে। তারপর রহিমা চৌধুরীকে রাসেল শুরু থেকে সবটাই খুলে বলে, শুধু রাসেল যে বিশেষ ক্যাডার সেটা বাদে। কি বলিস? এত সুন্দর মিষ্টি একটা মেয়ে আমার ছেলের বউ, তার উপর আবার তোর সাথে এমন করে? দাঁড়া, আমি এখনই দেখছি ওকে। ওর সাহস কি করে হয় আমার ছেলেকে কষ্ট দেওয়ার? না মা, কথা দাও আমাদের এই সম্পর্কের কথা যেন কেউ না জানে, আর তুমি জেরিনকে কিছু বলবে না, কারণ আমি চাই ও নিজে থেকেই শুধরে উঠুক। ঠিক আছে, কিন্তু আমি তোর কষ্ট দেখতে পারবো না, এই বলে দিলাম। আমার কোনো কষ্ট হবে না মা, আমার বুকে শত কষ্ট থাকলেও তোমার মুখে ওই মিষ্টি কথা শুনলেই সব কষ্ট নিমেষেই দূরে পালিয়ে যায়। পাগল ছেলে একটা। হর কপালে একটা চুমু এঁকে দিয়ে বললাম, আচ্ছা এখন চল তাহলে, আর মন খারাপ করবি না একদম। যথা আজ্ঞা মাই ডিয়ার মাদার বিডি, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। তারপর মা ছেলে হাসতে হাসতে বেরিয়ে আসে, নিজে এসে খাবার পর্ব শেষ করে নেয়। মা, আমি তাহলে এখন আসি, বুঝতেই তো পারতেছো আমার সামনে কি অপেক্ষা করতেছে। আচ্ছা বাবা, দেখে শুনে যাস। আর এই নে, এই কার্ডটা তোর কাছে রেখে দে, যখন যা লাগে নিয়ে নিবি। না মা, এটার কি দরকার বলো? আর আমার তো টাকার কোনো দরকার পড়ে না, জেরিন যা দেয় সেটা দিয়েই হয়ে যায়। শোন বাবা, তোর কোনো কথা আমি শুনবো না, তোকে এটা নিতেই হবে, এটাই আমার শেষ কথা। ব্যাস, কি আর করা। রাসেল না নিয়ে কোনো উপায় খুঁজে পেল না, তাই কার্ডটা নিয়ে বাসায় আসার জন্য রওনা দেয়। রাস্তায় হঠাৎ দেখতে পায় ডিজের ডান হাত রাহাতকে। রাসেল ধীরে ধীরে রাহাতের পেছনে যেতে শুরু করে। পিছু করতে করতে একসময় একটা জঙ্গলে এসে আটকে যায়, কারণ সামনে একটা বিশাল বাড়ি। চারদিকে অনেক গার্ড দিয়ে পাহারায় রেখেছে, তাই ভেতরে না গিয়ে সেখান থেকে চলে আসে। বাসায় আসতে দেখতে পায় জেরিন সোফায় বসে রাগি চোখে দরজার দিকে তাকিয়ে আছে। জেরিন, তুমি এখনো খাবার খাওনি মনে হচ্ছে। এই, তোর সাহস কি করে হলো ওই বাড়িতে যাওয়ার? আর ওই মেয়েটাকে? খুব মজা লাগছিল না হাতে হাত রেখে একসাথে হাঁটতে? জেরিন, বিশ্বাস করো, আমার সাথে ওই মেয়ের কোনো কিছু নেই, ওটা নিধি, আমার চাচাতো বোন। একটু সময়ের জন্য না হয় ধরেই নিলাম নিধি তোর চাচাতো বোন, কিন্তু কথা হলো এত বছর হলো আমি শ্বশুর শাশুড়ি নেই বলে জেনেছি, তাহলে হঠাৎ আজ কোত্থেকে তারা আসলো যেখানে তারা এই দেশের সবচেয়ে বেশি ধনী? আমার সাথে তাদের কোনো না কোনোভাবে দেখা হয়, আর তাদের কোনো সন্তান নেই। একটা ছেলে ছিল, ছোটবেলায় হারিয়ে গেছে, আর আমারও কোনো পরিবার নেই, তাই তারা আমাকে নিজের ছেলে ভাবে। বুঝলাম, কিন্তু কথা হলো গিয়ে আমার শাশুড়ির কাছে তুই কেন বললি তুই আমার বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করিস? আমাকে কি তুমি স্বামী হিসেবে মানো? কখনো কি মন থেকে বলেছো যে এই মূর্খ রাখালটা তোমার স্বামী? এখনো কাজের লোক ছাড়া অন্য কিছু ভেবেছো কখনো? তোকে আমার স্বামী মানতে বয়ে গেছে, আর বাকি রইলো কাজের কথা। কাজ করছিস বলেই এখনো তোর পেটে আমার টাকার ভাত যাচ্ছে। বেশি না, আর 2 মাস পরেই তোর তোর রাস্তায় আর আমি আমার রাস্তায়। যখন স্বামী হিসেবে মানতেই পারো না, তাহলে এখন এই সব কথা কেন বলতেছো? আর হ্যাঁ, এই 2 মাস না হয় কাজের লোক হিসাবে এই রাখালটাকে সহ্য করো। বাবা, এখন তো ঠিকই অন্য মেয়ে পেয়ে আমার মুখে মুখে কথা বলছিস। রাসেল আর কোনো কথা না বলে সোজা তার রুমে চলে যায়, আর এসে রান্না করতে চলে যায়। কি ভেবেছো শুধু শিক্ষিত আর ভালো চাকরি করলেই তারা মানুষ, আর মূর্খ দিনমজুরা কি মানুষ না? অনেক সহ্য করেছে ওর অত্যাচার, আর সহ্য করবো না। আমি দেখিয়ে দিব কোনো রাখালও পারে বিসিএস বউয়ের স্বামী হয়ে উঠতে।
একদিন রাসেল বাড়িতে নেই, কোথাও যেন গেছে। জেরিন সোফায় বসে কাজ করছে, তখনই কলিং বেলটা বেজে ওঠে। হ্যাঁ, এখন আবার কে এলো? নিশ্চয়ই ছোট লোক, কাজের লোকটা এসেছে। আজ মনে হয় অনেকটা রাগ নিয়ে দরজা খুললাম, আর দরজা খুলে আমি তো অবাক, কেননা সেই দিনে সেই মেয়েটা। হ্যালো ম্যাডাম, কেমন আছেন? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আর এখানে হঠাৎ কি মনে করে? ভালো আছি। আর তেমন কিছু না, এখান দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম রাসেলের সাথে একটু দেখা করে যাই। এটা শুনে তো জেরিনের অনেকটা রাগ উঠে যায়। সে তো এখন বাসায় নেই, কোথায় যেন গেছে। আপনি বসেন, আর আপনি কি খাবেন, চা না কফি? না, কিছু খাবো না, ধন্যবাদ ম্যাডাম, আসি তাহলে। তারপর নিধি মন খারাপ করে সেখান থেকে চলে আসে। আর একটু পরে রাসেল বাসায় আসে। জেরিন রাসেলের গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। রাগে যেন চোখ দিয়ে আগুন বের হচ্ছে। রাসেল তো কিছু বুঝতেই পারলো না, কেন এইভাবে থাপ্পড় দিল। এটা কোনো হোটেল না যে কোনো মেয়ে এসে তাকে খুঁজবে। এটা একটা ভদ্রলোকের বাড়ি। আমার এখানে থাকতে হলে এইসব চলবে না। রাসেল কিছু বুঝতে পারে না, কিন্তু আন্দাজ করতে থাকে নিশ্চয়ই নিধি এসেছিল। বেচারা কি আর করে, গালে হাত দিয়ে রুমে চলে আসে। বিকেলে নিধির কাছে ফোন দেয়। তুমি এই বাসায় কেন এসেছিলে সেটা কি জানতে পারি? সেখান দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করেই যাই, কিন্তু কি হলো, তোমার দেখা তো পেলামই না। শোনো, তুমি আমাকে না বলে এই বাসায় কখনো আসবে না, বলে দিলাম। আসলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, এটা বলেই ফোন রেখে দিলাম। জিয়াব বাবা, মহারাজের আবার এত রাগ হলো কেন? নিশ্চয়ই পুলিশ ডাইনিটা কিছু বলেছে আমার পাগলটাকে। মনটাই কয় ডাইনিটাকে ইঞ্জেকশন দিয়ে পাগল বানিয়ে দেই। এইভাবে কেটে যায় একটা মাস। এখন জেরিন অনেক বেশি অত্যাচার করে রাসেলের উপর, যেটা রাসেল নীরবে সহ্য করে, কারণ রাসেল জানে জেরিন এখন অন্য কারো সম্পর্কে জড়িয়ে গেছে। আপনারা অবশ্যই ভাবতেছেন রাসেল কি করে বুঝতে পারলো জেরিন অন্য কারো সম্পর্কে জড়িয়ে গেছে। তাহলে চলুন কিছুদিন আগের একটা ঘটনা দেখে আসি। রাসেল একদিন বাজার থেকে হেঁটে আসতেছে, তখন একটা কফি শপে চোখ আটকে যায়, যেখানে জেরিন একটা ছেলের সাথে বসে কফি খাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে তারা মেড ফর ইচ আদার। রাসেলের চোখে নোনা পানি ভর করে, কিছুতেই যেন বাধা মানছে না চোখের পানি। হায় রে জেরিন, তোকে আপন করে পেতে কতই না কষ্ট সহ্য করছি, আর একটিবারও ভেবে দেখলি না এই রাখালটা তোকে কত ভালোবাসে। চোখের পানি মুছে ধীরে ধীরে নিধিদের বাড়িতে চলে আসে, কেননা রাসেলের এখন বেশি কষ্ট হয়। তখনই রহিমা চৌধুরীর কাছে আসলেই সব কষ্ট যেন নিমিষেই দূর হয়ে যায়। বাসায় এসে দেখে রাসেলের মা সোফায় বসে আছে। রহিমা চৌধুরী ঠিকই বুঝতে পেরেছে ছেলের বুকে কষ্টের মেঘ জমেছে, যেটা কেউ দেখছে না। বাবা, তোর কি হয়েছে? মুখটা এমন শুকনো লাগছে কেন? এদিকে রাসেল কিছুই বলছে না। বাড়ির সবাই তো চিন্তায় পড়ে গেল। রাসেলের কি হলো, কোনো কথা বলছে না। রাসেল, তোর কি হয়েছে? এইভাবে মন খারাপ করে আছিস কেন? কি হয়েছে বল আমাদের। কিছু না বাবা, এমনি একটু মন খারাপ। তোর মন খারাপ বাবার কেন? কি হয়েছে সব খুলে বল। মা, কিছু হয়নি। তোমরা আমার কথা বিশ্বাস করছো না কেন? রাসেল গিয়ে রহিমা চৌধুরীর কোলে মাথা রেখে সোফায় শুয়ে পড়ে, আর রহিমা চৌধুরী রাসেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এটা করলেই যেন রাসেলের সকল কষ্ট হামেশাই দূর হয়ে যায়। বাবা রাসেল, আমি মনে মধ্যে সিদ্ধান্ত নিয়েছি তোর বিয়ে দিব। বিয়ের কথাটা শুনেই তো রাসেল অবাক হয়ে যায়, আর রহিমা চৌধুরী তো রাসেলের দিকে তাকিয়ে আছে। আর নিধি তো সেই খুশি, কেননা সে ভেবেছে তার বড় আব্বু তার সাথেই বিয়ের কথা বলবে। রাসেল কিছু বলে না। রহিমা চৌধুরীও আগের মতো রাসেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ রহিমা চৌধুরী চোখ আটকে যায় রাসেলের গলার লকেটটার দিকে, কেননা এই লকেটটা যে তার চিরচেনা। তাড়াতাড়ি এই লকেটটা হাতে নিয়ে। রাসেল, এই লকেট তোর কাছে কি করে আসলো? রহিমা চৌধুরীর কথা শুনে রাসেল সহ সবাই অবাক, কেননা এই লকেটের কথা আবার কেন বলছে। বল না, এই লকেট তোর কাছে কি করে আসলো? কি করে আসলো তা আমি জানি না, তবে ছোট থেকে এটা আমার গলায়ই আছে। আমি যার কাছে ছিলাম সে বলেছিল এটা যেন কখনো না হারিয়ে ফেলি। কি? এটা খুলে দে তো, আমি একটু দেখতে চাই লকেটটা। রাসেলের তখন লকেটটা গলা থেকে খুলে দেয়, আর রহিমা চৌধুরী খুলে দেখে রাসেলকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সবাই তো অবাক এই ঘটনা দেখে। রাসেলের মা, তুমি এইভাবে কান্না কেন করতেছো? জানো, ও আমাদের হারিয়ে যাওয়া রাসেল, আমাদের সন্তান। এই দেখো লকেট, যেটা ওর নানা ওর গলায় পরিয়ে দিয়েছিল। একটা লকেট দেখে কি করে বুঝলে তুমি? এই লকেটে একটা সিস্টেম আছে। এই দেখছো, এক পাশে রাসেলের শিশুকালের ফটো, আর অন্য পাশে 3টা আর। এই 3টা আর হলো আমাদের 3জনের নামের প্রথম অক্ষর। আর একটা রহস্য হলো, এই 3টা আর একসাথে করলে আমাদের পরিবারের ফটো দেখা যাবে। সবাই অবাক, এইভাবে নিজের ছেলেকে ফিরে পাবে কখনো কল্পনাও করতে পারেনি। রাসেল তো কিছুই ভাবতে পারছে না, কি হচ্ছে এসব। মা কি বলছে এসব? আর এটা কিভাবে সম্ভব বলো? এই লকেটের ভেতরে এত কিছু লুকিয়ে আছে যা আমি কখনো বুঝতেই পারিনি। হ্যাঁ বাবা, তোর নানাই সব করে রেখেছিল, সেটার জন্য আজ আমি তোকে আবার আমার কোলে ফিরে পেলাম। আচ্ছা ভাবি, রাসেল যে তোমার ছেলে সেটাই তো শুধু এটাই প্রমাণ হয় না, আরো কিছু প্রমাণ তো লাগবেই, তাই না? মা, চাচ্চু একদম ঠিক কথা বলেছে। এটা দিয়েই তো আর প্রমাণ হয় না আমি তোমাদের হারিয়ে যাওয়া ছেলে। সবুজ, প্রমাণ চাই তাই না? তাহলে রাসেলের পিঠে দেখো চাঁদের মতো একটা লোগো আছে।
চাচ্চু তখন আমার শার্ট খুলে দেখলো মা সত্যি বলছে, আমার পিঠে সেই চিহ্ন আছে। কি আমার কথার সাথে প্রমাণ মিলল তো? সেই জন্যই রাসেলকে যেদিন প্রথম দেখেছি সেদিনই আমার কলিজাতে টান লেগেছিল, যেন আমার আপন কেউ। আজ আল্লাহ আমার ধারণাটাই সত্য করেছে। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। রাসেল খুশিতে কান্না করে দেয়। অবশেষে তারও পরিবার হলো, তাকে কেউ আর এতিম বলে ছোট করতে পারবে না। রাসেল, জানিস তোকে আমরা কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। খোঁজার কোনো কমতি রাখিনি, সেটা মানুষ দিয়ে বল আর পুলিশ দিয়ে বল, কোনোটাই বাদ রাখিনি। তবুও তোর কোনো খবর কেউ দিতে পারেনি। রাসেলের বাবা কান্না ভরা কণ্ঠে উপরের কথাগুলো বলে। আসলেই ছেলেরা খুব সহজেই কান্নায় ভেঙে পড়ে না, কিন্তু অতিরিক্ত কষ্টের মাঝে কান্নাকে লুকিয়ে রাখতেও পারে না। আচ্ছা বড় আম্মু, রাসেল কিভাবে আর কোথায় হারিয়ে গিয়েছিল? কখনো তো সেটা বলনি। ওই রাসেল কি তো ছোট নাকি যে ওকে নাম ধরে বলছিস? ভাইয়া বলে ডাকবি? অত অনেক বড়, বুঝলি? শোনো বড় আম্মু, আমি ওকে ভাইয়া বলতে পারবো না, তার জন্য তোমরা যা খুশি বলতে পারো, আমি কিছুই মনে করব না। তবুও আমি রাসেলকে ভাইয়া বলে ডাকতে পারবো না। মেয়ের এইসব কথা শুনে নিধির বাবা বলে ওঠে, নিধি বড়দের সাথে এভাবে কথা বলতে আমরা তোমাকে শিখিয়েছি না কি বলো? তুমি তোমার বড় আব্বুর মুখে মুখে কথা বলতেছো। বাবা, বড় আম্মু তো আমার বান্ধবী বলতে পারো, তাহলে তার সাথে আমি খারাপভাবে কথা কেন বলবো? আমি কি ঠিক বলেছি বড় আম্মু, বলো? সবুজ, তুই থাম তো। আমার মেয়ে আমার সাথে যেভাবে ইচ্ছে কথা বলুক, সেটা তুই কেন বলবি? ভাবি, আরো বেশি আশকারা দিয়ে মাথায় তোলো, যখন মাথায় চড়ে বসবে তখন বুঝবে। উপরের কথাগুলো বলে নিধির বাবা মিস্টার সবুজ সেখান থেকে চলে যায়। রাসেল বেচারা তো সেই তখন থেকে এইসব চেয়ে চেয়ে দেখছে। একটা পরিবার সবার সাথে সবার কি মিল, অথচ তারা দুজন মিলে এক পরিবার। তবুও কারোর সাথে কারো মিল নেই। ভাবতেই চোখে নোনা পানি এসে ভর করে। ডান হাত দিয়ে পানি মুছে নেয়, যেন কেউ বুঝতে না পারে। শোন নিধি, রাসেলের যখন 5 বছর বয়স, তখন আমি আর তোর বড় আব্বু সিরাজগঞ্জ জেলাতে একটা কাজে গিয়েছিলাম। কিন্তু আমি তো আর জানতাম না সেখানেই আমার কলিজাকে হারিয়ে ফেলবো। কিভাবে হারিয়ে গিয়েছিল সেটা বলো, আমার না খুব শুনতে ইচ্ছে করছে। আমি বলছি শোন, আমি আর তোর বড় আম্মু একটা শপিং মলে কিছু কেনাকাটা করার জন্য গেছি। ঘুরতে ঘুরতে দেখছিলাম কি নেব, এর মাঝেই তোর বড় আম্মু কখন দিয়ে রাসেলকে কোল থেকে মাটিতে নামিয়ে দিছে সেটা আমাদের খেয়ালই নাই। কিছু সময় পরে দেখি রাসেল আমাদের কাছে নেই। পুরো শপিং মল সবাই মিলে তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি। যতবার খোঁজার চেষ্টা করেছি তবুও বারবার কমিবার হয়েছে। বাবা, আমাকে ক্ষমা করে দে। সেদিন যদি আমি তোকে মাটিতে নামিয়ে দিয়ে ভুলটা না করতাম, তাহলে তোকে হারিয়ে ফেলতে হতো না। মা তুমি কেঁদো না তো, এতে কি তোমার হাত ছিল বলো? সবটাই যে আল্লাহর লীলা খেলা, কার খেলা বোঝা বড় দায়। আরে এটা তো জানোই, আল্লাহ যা করে সকলের ভালোর জন্যই করে। আর আমার জন্য না হয় এটা ভালো ছিল, কারণ আমি তোমাদের সাথে থাকলে গরিবদের যে কষ্ট সেটা কখনোই বুঝতাম না। একদম খাঁটি কথা বলেছো, তাই তো তৈরি হয়েছো খাঁটি রাখাল। আম্মু তুমি ওকে মানা করে দাও আমার সাথে না লাগতে, না হলে ওর চুল কিন্তু একটাও রাখবো না। আমি মনে হয় তোকে ছেড়ে কথা বলবো। শোন, আমার সাথে লাগিস না, একদম ইনজেকশন দিয়ে দিব। এই তোদের টোমান জেরের ঝগড়া কি একটু থামাবি? একটু সময় পেলে মনে হয় ঝগড়া করতে পিছু পা হোস না। আরো অনেক কথা বলে সবাই খাবার খেয়ে সেখান থেকে চলে যায়। এখন শুধু মা ছেলে বসেই গল্প করছে, মনের গহীনে জমে থাকা সকল কষ্ট নিয়ে। মা আজকে অনেক সময় হলো এসেছি, আমি এখন যাই, কি বলো? না হলে আবার দেরি হয়ে যাবে। আমি তোকে আমার বুক থেকে কোথাও যেতে দিব না, বুঝছিস না? না না বুঝার ভান করছিস। মা তুমি কিন্তু আমার সবকিছুই জানো, কোনো কিছু অজানা নয়, তবুও এই কথা বলতেছো? যেতে দিতে পারি, তবে একটা শর্ত, যদি মানতে পারিস। শর্ত আবার কিসের এর মাঝে? মা তুমি কিন্তু আমাকে আটকে রাখার চেষ্টা করতেছো। আমি তো তোকে যেতেই দিব না, আমার বুকেই তোকে আগলে রাখবো, আর হারাতে দিব না। মা তুমি কিন্তু জানোই তোমার বৌমা কত রাগী, আমি দেরি করে গেলে না জানি কি করে বসে। এই গাধা, সেই কথাই তো তোকে বলছি। জেরিন তোকে দেখতে পায় না, আজ থেকে তুইও একটু করে জেরিনকে ইগনোর করে চলবি, তারপর দেখবি ও এমনিতেই তোর জন্য পাগল হয়ে যাবে। আপনারা আবার হয়তো এটা ভাবছেন যে আবার কেমন মা ছেলেকে এইসব বুদ্ধি দেয়। আসলে রাসেল আর রহিমা চৌধুরী একদম বন্ধুর মতো, তাই সব কথাই শেয়ার করে। মা তুমি যেটা বলতেছো সেটা করে কি লাভ? সে তো আমাকে তার স্বামী হিসেবেই মানতে পারে না। জেরিন এখন অন্য কাউকে ভালোবাসে। বাবা, তুই শুধু আমার কথা মতো কাজ কর, দেখবি সব ঠিক হয়ে যাবে, বুঝলি? আচ্ছা এখন তাহলে যা, আমার বৌমাটা একা একা কষ্ট পাবে। রাসেল তারপর সেখান থেকে অনেকটা সময় হাঁটার পর বাসায় চলে আসে। বাসায় এসে দেখে জেরিন বাসায় নেই, হয়তো অফিসে আছে। এটা ভেবে রাসেল রান্না করে বসে থাকে, কিন্তু জেরিনের আসার কোনো নামগন্ধ নেই। এদিকে রাত হয়ে যায়, রাসেল আর কিছু ভাবতে পারছে না, তাই উপর মহলে ফোন করে জেরিনের লোকেশন জেনে নেয়। জেরিন এখন একটা নাইট ক্লাবে আছে। ছি জেরিন ছি, শেষ পর্যন্ত নাইট ক্লাবে গেলে? তোমার
বিবেকে একটুও বাঁধলো না, আর তোমাকে এইসব করতে দিব না।